হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু সাচি স্পোর্টস প্রেজেন্টস এক্সট্রা টাইম বাংলা। এবং আমার বাঁদিকে একজন মানুষ বসে আছেন যার নাম যশবন্ত বিশ্বাস, যার প্রতিটা কথাই আমি বিশ্বাস করা শুরু করেছি কবে থেকে, যেদিন থেকে তিনি যে দলকে সাপোর্ট দেন সেই দলটি হেরে যায়। আমার আজকে কথা হচ্ছে সেই দলটিকেই সাপোর্ট তুমি দাও, ফাইনালটি এখনো বাকি আছে। আমি আবার বলছি, করুণা করে বলছি, প্লিজ কেকেআর কে সাপোর্ট করো না, যেন কেকেআর এর পক্ষে এক পয়সাও বাজি ধরো না, কেকেআর এর পক্ষে তুমি কিচ্ছু বলো না। তুমি বলো যে টিমটা মায়ের ভোগে যাবে, যাক জেতার সম্ভাবনা তুমি বুঝতে পেরেছি। এখন উনি ইন্টারনেট কেটে বার করেছেন কার কি জেতার সম্ভাবনা আছে। না দেখুন, আমরা যারা এখন ডিজিটাল মাধ্যমে কাজ করি, ডিজিটাল তো অনেক এগিয়ে, তো ডিজিটাল মাধ্যমে সেটা হবে। কিন্তু কোহলির কিন্তু বহু ভক্ত, এমনকি কোহলির ভক্তরা সানি গাভাস্কারকে পেছনে ফেলে দিচ্ছে। ঠিক আছে, কোহলির যা ভক্ত, বিরাট কোহলি, বিরাটিয়ানস, তারা যদি জেনে যায় যে তুমি সাপোর্ট দিয়েছো বলে হেরেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না দেখুন, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা মন থেকে চেয়েছিলাম যে সত্যি বিরাটের, এবং বিরাট যেভাবে যে অ্যাগ্রেশন খেয়েছে, একটা আইপিএলের 750-র ওপর রান, মানে কাছাকাছি রান, এটা তো ইয়ার কি না। এবং বিরাটের যা বয়স, সেখান থেকে এই যে দেখুন ফরম্যাট বদল না, প্রচুর অনেক কিছু করতে হয় মানসিকভাবে। একটা প্লেয়ার যে টেস্টে ভালো খেলে, একই প্লেয়ার ওয়ানডেতে ভালো খেলছে, এবং একই প্লেয়ার আবার টি20-তে ভালো খেলছে, সেই ইটস এ ভেরি রেয়ার। আজকে বিরাট যেভাবে ব্যাটটা করেছেন থ্রু আউট দ্য সিজন, তার সাথে যে দীনেশ কার্তিক বয়স হয়েছে, তুমি তো বলো দীনেশ কার্তিক পেছনে গিয়ে যে সমস্ত ম্যাচে ফিনিশ করেছিল ওদের টিমে, তারপর ক্যামেরন গ্রিন ভালো একজন অলরাউন্ডার, সব মিলিয়ে টিমটাকে কিন্তু এটা বেশ ভালো দেখাচ্ছিল। এবং যেভাবে পরপর জয়, সেই জায়গায় দাঁড়িয়ে অতি বড় যে বিরাট সমর্থক নয়, সেও কিন্তু বিরাটকে সমর্থন করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচী, আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা এত বছর ধরে করে এসেছি, আমরা সবাই চেয়েছিলাম, তো সেখানে খুলে আমরা দুয়াতে সাপোর্ট করেছি। আমি সব জায়গায় যাবো, এরকম হয়ে আছে। এত কথা বললো, আমার জাস্ট আমার পেট চুলকাচ্ছে, তুমি বিরাট কোহলি স্কিল ইত্যাদি ইত্যাদি তুমি আজকে বলছো, কিন্তু আগের দিন বলেছিলে এইটা তোমার কপালটা মুছে নাও, আমার কপাল। চলো সবাই বলবো কি বলছে বলতে দাও। চলো, বিরাট কোহলির আরসিবি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে, আরসিবি রয়ে গেল। তার সব থেকে বড় কারণ কি জানো? ভদ্রলোকের নাম গ্লেন ম্যাক্সওয়েল, দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটার। ওই রকম সময়কে ওই শটটা মারবে তাম্পুদা, ক্লাব ক্রিকেটেও কেউ মারবে না জোড়া বাগানের হয়ে বলে। ওনার তো মানে আরসিবি টিম ম্যানেজমেন্টের উচিত ছিল যে তুমি প্যাভিলিয়নে আসবে না, অপোজিট দিয়ে মাঠ থেকে বেরিয়ে বাস ধরে বাড়ি চলে। এক্স্যাক্টলি তাই ওই সময়। এবং ক্যাচ মিস খেলার অঙ্গ তখন, কিন্তু যখন ও ক্যাচটা ফেলেছে গ্লেন ম্যাক্সওয়েল, ততক্ষণে রাজস্থান রয়্যালস প্রায় ম্যাচটা নিয়ে নিয়েছে। সঞ্জু স্যামসন অত বড় ভুল করার পরেও বলছি, কিন্তু যে ফেজে গ্লেন ম্যাক্সওয়েল অহেতুক ওই তুলে মারতে গেল ভেরি ফাস্ট বল, ও যদি আর 10টা বল ধরে খেলতো তাহলে কিন্তু রানটা অন্তত 20 থেকে 30 রান হতে পারতো, যেটা ফাফ ডু প্লেসিস বলেছিল। যাই হোক, অতীত হয়ে গেছে, কিছু করার নেই। এখানেই প্রমাণ করে যে ক্রিকেটটা একজনের খেলা নয়। আর দ্বিতীয় কথা বললো, তুই ওটা বললি, চাহাল যখন বলকে তোলে, যেহেতু চাহাল এতদিন ও সতীর্থ, চাহাল আরসিবিতে খেলেছে, চাহাল নোজ ওয়েল ভেরি মাচ যে অনেকের থেকে বিরাটের মানসিকতা কীরকম। দেখ, ফার্স্ট বলটাই কিন্তু ভেরি মাচ ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি, মানে, এবং ঠিক ডিপ মিড উইকেটটা কিন্তু ডিপ মিড উইকেট ছিল না, কিন্তু স্কোয়ারিশ ছিল, এই দিকে টেনে। এবং বিরাট ওই বলটাকে কিন্তু লং অনও মারতে পারতেন, কিন্তু অদ্ভুত দেখ, এটাই হচ্ছে এই যে ভাগ্য কেন বলি, আড়া টাইপের, যেহেতু ফার্স্ট বল পেয়ে গেছে, এবং বলটা তো নর্মাল, ও তো ডেলিভারি করতে না, টেনে দিয়েছে এখান থেকে। বলটা যদি প্যারাবোলা টাইপের যেত, কিন্তু ওই শটটাতে কিন্তু টোপে, এবং বলটা দেখবি ধর সইফ এইখানে, মানে একদম এইখানে ক্যাচ নিয়েছে। তো এইটাই বলছি ভাগ্য। এবং এর সঙ্গে আরেকটা ইনক্লুড করতে চাই, তুই যেটা বললি, রবম্যান পাওয়েল, হ্যাটস অফ ভাই। সাইফ এই বয়সে ওই রকম ফার্স্ট ক্যাচটা, প্রথম ক্যাচটা, যেটা রবম্যান নিজেও বলেছেন যে ফাফ ডু প্লেসিসের ওই ক্যাচটা যদি সামনে থেকে স্ট্রেচ না করে, ফুল বডি স্ট্রেচ, ডান দিক বাদিক খুব সোজা, কিন্তু সামনে থেকে খুব কঠিন, দৌড়ে গিয়ে রানিং থেকে, এবং সেখানে, এবং তারপরে ওই উইকেট পড়ে যাওয়ার পর, রিয়ান পরাগ আউট হয়ে যাওয়ার পরে, যখন প্রায় রানার বল ছিল, ওই সময় 2-4 মেরে জিতিয়ে দেওয়া,
অনেকটা মানে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কিন্তু যন্ত্রণা দেবেন অন্যান্য দলকে টি-20 বিশ্বকাপে। এবং অন্যান্য ওয়েস্ট ইন্ডিয়ানরাও যা পারফর্ম করেছে এখানে, প্রত্যেকটা আইপিএল দলেই তো কম বেশি খেলেছে, এবং তারা কিন্তু সভ্যটা কথা খুব ভালো জিনিস তুললো। অর্থাৎ আইপিএলে তুমি যেমন বলছি এই মিচেল স্টার্ককে খেলা বা মিচেল স্টার্ককে সামনে থেকে দেখা, বা মিচেল স্টার্ক কীভাবে ফর্মে আসছে, কোন বলটা সামনে আপরাইট ফেলছে, এই যে অভিজ্ঞতাগুলো নিয়ে ফিরছে, এখানে কিন্তু সবকটা টিমে কিন্তু ঘরের শত্রু বিভীষণ আছে। অর্থাৎ তোমার সাথেই তো আমি ঘর করছি, এরা তো প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেটার, মিচেল স্টার্কের যেমন খেলবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বল, ম্যাক্সওয়েল বল, মিচেল স্টার্ক বল, যারা খেলছে, এদের খেলার ধরন মানুষের যেহেতু টি-20 লেভেল, টি-20 গেম, এখানে ছোট্ট 2-4টে ছোট্ট সূক্ষ্ম ভুল বা ছোট্ট ফ্যাক্টর কিন্তু কি ফ্যাক্টর বড়টা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তাদের মানসিকতা, তাদের কিভাবে তারা অ্যাগ্রেশনটা দেখাচ্ছে, কোন জায়গায় ঠিক ফেরত আসছে, কোন জায়গায় হ্যামারটা করছে, এগুলো কিন্তু এই যে ছোটোখাটো দল হিসেবে আমরা মানে ধরলো যে অনেকদিন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু লাস্ট সেই ইডেনে কার্লোস ব্রেথওয়েট 2016 4টেই বড় 6, তারপর কিন্তু আর কোনো 4-6 দেখিনি। কিন্তু এবছর তুই খেয়াল করে দেখ সাহিব, যারা খেলছে ওয়েস্ট ইন্ডিয়ান দলের কম বেশি তারা কিন্তু এই টি-20 জাতীয় ফরম্যাটে খেলে না, নিজেদের কিন্তু জায়গাটা অনেক উপরে তুলে। এটা নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা নতুন প্রজন্ম আসছে। এবং আরেকটা বিষয় রয়েছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মনে রাখতে হবে গত 50 ওভারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, ফলে কোথাও একটা খিদে আছে, যন্ত্রণা। যাই হোক, তুমি তো আমরা ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আলোচনা করবো, তুমি আজকের ম্যাচটা নিয়ে অবশ্যই আজকের ম্যাচটা আসবো আমরা। আজকের ম্যাচে কি রবমান পাওয়েল ফ্যাক্টর? অবশ্যই রবমান পাওয়েল একটা ফ্যাক্টর। সভ্যর কাছে প্রশ্ন, রবমান পাওয়েল ফ্যাক্টর, কিন্তু চোখের শান্তি হচ্ছে রিয়ান পারাগকে দেখে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম জোরে বোলার হচ্ছে লকি ফার্গুসন। অফ স্টাম্পের উপরে এক্সট্রা কভারের উপর যেটা মারলেন রিয়ান, তাহলে শুধু মানে ক্লাস বোঝা যায় না, ক্লাসের পাশাপাশি হচ্ছে কতটা কুল এন্ড কাম। এবং কপি বুক যে আমরা বলি না যে একদম এক্স্যাক্টলি একদম বলটাকে সুন্দর নিলেন, মানে একদম মাখন, একদম তাই কানেকশন ছটটা। রিয়ানের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, যেখানে রিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে যে একজন মানুষের সবচেয়ে বড় শত্রুকে, তাতে রিয়ান বলেছেন নিজে। সেই ব্যক্তি যখন বেশি ভাবনা চিন্তা করতে শুরু করে, সেই ব্যক্তি যখন অতীত খারাপ পারফরমেন্স নিয়ে ভাবে, কিংবা ভাবে যে আমি যদি এখন খেলতে না পারি বর্তমানে চান্স পাবো, ভবিষ্যতে চান্স পাবো, সেটাই সব থেকে বড় শত্রু। ও যদি খোলা মনে খেলে, যেটা রিয়ান পারাগ খেলছেন, এবং রিয়ান পারাগ অসাধারণ সেদিন ইনিংসে। আবার বলছি, সঞ্জু স্যামসন প্রায় ডুবিয়ে দিচ্ছিলেন ম্যাচটা, রাজস্থান রয়্যালস হারতে বসছিল, ওই জায়গা থেকে রিয়ান পারাগ যদি না খেলতেন ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু ম্যাচটা বেরোনো হয়। শিমরাট হেটমায়ার ছিলেন, হেটমায়ার পর্যন্ত রিয়ান পারাগের ওই শটটার প্রশংসা করছিলেন। হেটমায়ার ইজ এ বিগ হিটার, সেই জায়গায় দাঁড়িয়ে রিয়ান পারাগ কিন্তু গোটা ম্যাচটার মানে পুরো ইয়েটা চেঞ্জ। বিরাট কোহলি থার্ড ম্যান বাউন্ডারিতে দাঁড়িয়ে, লং অফে দাঁড়িয়ে পর্যন্ত মানে বিরক্তি প্রকাশ করছেন বোলারদের প্রতি, যে তোমরা কি করছো ভাই, লাইন নেই, ম্যাচটা তো শেষ হয়ে গেল, প্রতিটা লাইন ব্রেক করছে। এবং একটা কথা সেই করে বলি এই প্রসঙ্গে, যদি কম্পেয়ার, যেহেতু দেখ বলটা তো ফ্যাক্টর, ব্যাটিংয়ে নিঃসন্দেহে সানরাইজার্স যা ব্যাট করেছে, অভিষেক, ট্রাভিস, নীতিশ বার্মা থেকে শুরু করে প্রত্যেকে, কেউ এডেন মাকরাম, হেনরিক ক্লাসেন, এক্সেবার্গার, একসব ব্যাটার, কিন্তু বোলিং বৈচিত্র্য, চাহাল এক ধরনের অ্যাটাকিং বোলার, অশ্বিন আরেক টাইপের উল্টো দিকের অ্যাটাকিং বোলার, অর্থাৎ রাইট আর্ম অফ স্পিনার, রাইট আর্ম লেগ স্পিনার, দুটো ট্রেন্ড বল। আগের ম্যাচেও দেখেছিস প্রথম ওভারটায় বল না কথা বলছিল, আগের ম্যাচেও কিন্তু মিচেল স্টার্ক যা করার প্রথম ওভারে করে দিয়ে চলে গেছিলেন। লেফটি যারা জোরে বোলার, বলটাকে কাটাতে পারে, সুইং দুদিকেই পারে, অর্থাৎ ভেতরে এবং বাইরে, বোল্ট আবেশ। অর্থাৎ বোলিং ভ্যারাইটিতে এসআরএইচের থেকে কিন্তু রাজস্থান অনেক বেশি এগিয়ে, বোলিং অভিজ্ঞতা। একদম আমি এই বিষয়টাতে আমাদের সঙ্গে বোলিং নাকি ব্যাটিং না, বোলিংয়ের ক্ষেত্রে প্রথমে বলিনি, সেটা হচ্ছে শুধুমাত্র বোলিং নয়, বোলিং চেঞ্জ। সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সিটা খুব ভালো হচ্ছে, কাকে কোন দিক থেকে আনানোর দরকার সেটা দারুণভাবে তিনি মানে এন্ডটাকেও, বোলারের এন্ডটাকেও ভীষণভাবে বদল করছেন। সবথেকে বড় ইউএসপি হলো আরসিবির মতো একটা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে ফর্মে ফিরে এসছেন, যেভাবে উনি বোলিং করেছেন, এটা কিন্তু ফিয়ার ফ্যাক্টর এসআরএইচের মতো ব্যাটিং পাওয়ার হাউসের কাছে। আমার কাছে কোথাও গিয়ে মনে হয় রাজস্থান রয়্যালস গত ম্যাচটা যেভাবে জিতেছে, যে আঙ্গিকে ম্যাচটা জিতেছে, সেখানে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং যতই ভালো থাকুক,
রাজস্থান রয়্যালস কিন্তু এই ম্যাচটা কোথাও কি একটা ফেভারিট। কি বলছিস? আর সভ্য 2 নম্বর যেটা আমার তোর থেকে তুই এগুলোর অনেক বেশি চর্চা করিস, সেটা হচ্ছে একটা টিম হেরে ওয়েট করে বসে আছে আর একটা টিম জিতে এই জায়গায় এসছে। এই যে দুটো ম্যাচ খেলার যে মানসিকতার যে আলোচনা করেছি, কিন্তু উল্টোটা হয়েছে কেকেআর এর ক্ষেত্রে, উল্টো রাজস্থানের ক্ষেত্রে, আরসিবির ক্ষেত্রে উল্টো। আরসিবি পরপর জিতে এসে ধুম করে থমকে গেল জয় রপ্তা। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটা ভাইটাল কার্যত সেমিফাইনাল, আজকে ফার্স্ট সেমিফাইনাল হয়ে গেছে, সেমিফাইনাল। তো এই সেমিফাইনালে একটা টিম হেরে বসে আছে আর একটা টিম জিতে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল এসছে। এবং বোলিং বৈচিত্র্যে, বোলিং লাইন আপ, ক্যাপ্টেন কিভাবে করছে সে তো নিঃসন্দেহে ফ্যাক্টর, যেটা বললো। কিন্তু বোলিং বৈচিত্র্যতে নিঃসন্দেহে এগিয়ে রাজস্থান। এই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচটা, যদিও সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার এখানে বিভিন্ন রকম চলছে, তাতে সবাই বলছে এসআরএইচ 53-54% এগিয়ে, 47, 48 বা 46% আর পিছিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছে। কিন্তু বাস্তবে কি তাই প্রতিচ্ছবি তাই? দেখো একটা কথা বলি, সবার আগে এটা এই একটা আপডেট দিয়ে দেওয়া ভালো, আলোচনার জায়গায় 50-50 দর্শক বন্ধুদের একটা আপডেট দিয়ে দেওয়া ভালো। এটা নিয়ে কেউ কিন্তু আলোচনা করছে না। আইডেন মার্করামের সঙ্গে এসআরএইচ টিম ম্যানেজমেন্টের কিন্তু সবটা ঠিক নেই। লাস্ট 6টা ম্যাচ কিন্তু তিনি খেলেননি, এবং এইডেন মার্করাম না খেলার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিডল অর্ডারে কিন্তু সেই স্টেবিলিটিটা নেই, থাকলে পরে ব্যাটিং বাঁধনটা নেই। প্লাস হচ্ছে আমরা দেখেছি আরসিবি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করতে শুরু করেছিল, কিন্তু তার সঙ্গে ধরে রাখতে পারেনি। রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে জস বাটলার না থাকলে পরেও লাস্ট ম্যাচটা জেতা এবং ওইরকম মোমেন্টাম নিয়ে জেতা। টি20তে বলা যায় না, কিন্তু এসআরএইচের গিয়ে কোথাও গিয়ে একটা সমস্যা হতে পারে, কোথাও হয়তো মাইন্ডসেটের ব্যাঘাত ঘটছে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড দুরন্ত শুরু করেছিলেন একটা ভালো বোলিংয়ের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল দুজনেই কিন্তু পরাস্ত হয়েছেন। এবং গোটা টিমটা যদি সেদিন রাহুল ত্রিপাঠী যদি 50 না খেলতেন তাহলে কিন্তু সমস্যা ছিল। তো আমার কথা মনে হয় যে তুমি যেটা বলছো যে রাজস্থান রয়্যালস অনেকটা এগিয়ে বোলিংটার জন্য, ব্যাটিংটা কিন্তু রাজস্থানের একটু কনসার্ন। আবার বলছি, সঞ্জু স্যামসন যদি আবার ওই হুটহাট করে এইরকম ক্রুশিয়াল ম্যাচে ভুল করেন, জয়সওয়ালের ফর্মে ফেরাটা খুব জরুরি। সেদিন জয়সওয়াল আউট হয়েছেন যে বলটাতে, ওয়াইড বল ছিল, কোনো মারার দরকার ছিল না, দীনেশ কার্তিক এইগুলো আগে শটেই রান পেয়েছে, কিন্তু জয়সওয়ালের একটু শট সিলেকশনটা একটু মানে ঠান্ডা মাথায় বিচার করার, এবং তখন রান হয়ে গেছে। এবং রাজস্থান রয়্যালসের ইউএসপি হচ্ছে, তুমি মনে করে দেখো 2021 সালে গুজরাট টাইটান্স যেবার আত্মপ্রকাশ ঘটালো, সেবারও কিন্তু ইডেন গার্ডেন্সে প্লে অফ ছিল। হার্দিক পান্ডিয়া ম্যাচটা জিতিয়ে দিলেন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার। রাজস্থান রয়্যালস কিন্তু গত 3-4 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে খেলছে, ভালো খেলছে। কোথাও গিয়ে কিন্তু সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি, কুমার সাঙ্গাকারা, এদের যে ব্রেন মাথা পুরোটা রয়েছে, সেটা কিন্তু টিমটাকে একটা ভালো বাঁধনের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় এই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হবে এই ম্যাচটাতেও। এসআরএইচ কোথাও গিয়ে হয়তো চোখ করতে পারে। তোমার কি মনে হচ্ছে তাই? না, আমি ওর সাথে একমত। যদি দুটো, আমরা তো 3টে ডিভিশন নিয়ে আলোচনা করি সেই ক্রিকেটে, একটা হচ্ছে ফিল্ডিং, একটা বোলিং, একটা ব্যাটিং। তা আপাতত আমরা বোলিং ব্যাটিং নিয়ে করছি। বোলিংয়ে আমি সব্যর সাথে 200% একমত যে বোলিং বৈচিত্র্য, বোলারদের অভিজ্ঞতা অর্থাৎ তারুণ্য এবং বইয়ের যে মনে রাখতে হবে, চিপাকে খেলা, যে মাঠ থেকে 11 বছর বয়স থেকে রবিচন্দ্রন অশ্বিন খেলে আসছেন, এবং এইরকম উইকেটে হিসেবে চাহেল কতটা ভয়ঙ্কর ডিসি হতে পারে সেটা কিন্তু অনেক জানা আছে। সেই জায়গাতে কিন্তু এসআরএইচ কিন্তু কোনো ভালো মানের স্পিনার নেই, ওই বিয়াসকান্ত সেই অনুযায়ী ওই লেভেলের নয়। আর মেন ওদের জোরে বলতে তুমি মাধ্যমিকে তুমি অঙ্কে 98 পেয়েছো, আমি 67 পেয়েছি, ওই কেস পাস দুজনেই করেছি। ভুবনেশ্বর, নটরাজন, প্যাট, এর বাইরে যা 8টা ওভার, ওই 8 ওভার কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। 8টা ওভার কিন্তু আজকে ফ্যাক্টর, অর্থাৎ আস্তে বলটা, অর্থাৎ স্পিন বলটা কে কত কনফিডেন্টলি খেলবে, কে কত মানে কনফিডেন্সের সাথে খেলবে। মাঠটা ছোট, অনেক মিসিরও দেখবা যে 6 হবে, রাইট? কিন্তু মাঠ ছোট, অতটা ছোটও নয়, মানে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ, আমি কম্পেয়ার আহমেদাবাদ বলছি, চিন্তার মধ্যে ছোট মাঠ নয়, যে চিপক যথেষ্ট, কিন্তু আহমেদাবাদ থেকে ছোট, অনেক মিসিরও 6 হবে। সেনকে সিমরান হেডমারের যেটা 6 হলো, কিন্তু মিসির কার্যত মিসির 6, এখনকার ব্যাটে মিসিরও 6 হয়। কিন্তু আমি বলতে চাইছি ব্যাটিংয়ের দিকে জাস্ট একটু এগিয়ে
এসআরএইচ বোলিংয়ে কিন্তু রাজস্থানে গিয়ে, কিন্তু এক্ষেত্রে ফ্যাক্টর হবে কিন্তু দুটো টিমের ফিল্ডিং। বিরাট কোহলি আগের দিন যেরকম ফিল্ডিংটা করলেন, এরকম 2-4টে রান আউট, এরকম 2-4টে ইম্পর্টেন্ট রান সেভ করে রাব্বান পাওয়ালের ক্যাচ, এরকম কিন্তু আজকে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভাই। ব্যাটিং বোলিং কিন্তু তুল্যমূল্য 50-50 চলে আসবে, মেন দাঁড়াবে কিন্তু ফিল্ডিং। তো রাজস্থানে যেহেতু অনেক অপেক্ষাকৃত কম বয়সী ছেলেমেয়েরা খেলছে, অনেক বেশি অ্যাজাইল, তারা অনেক বেশি ফিট লাগছে, এরকম 2-4টে ছোট ছোট ফ্যাক্টর কিন্তু আজকে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কার্যত সেমিফাইনাল। যারা জিতবে তারা মুখোমুখি হবে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের। সুতরাং চলুন আমরা সকলে মিলে একটি দুর্বল দলকে খুঁজি। তবে দুটো দল খুবই ভালো দল, কারণ এই পর্যায়ে এসে উঠেছে যখন কোনো দলই দুর্বল হবে না কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। কিন্তু আমরা চাই একটা একদম দুর্বল নয়, একটা সুস্থ সবল দুরন্ত একটা ম্যাচ দেখতে চাই আজকে। আইপিএল যেভাবে দারুণ দারুণ ম্যাচ উপহার দিচ্ছে, আজও একটা দারুণ ম্যাচ আমরা যেন উপহার পাই, তেমন একটা আশা থাকলো। নমস্কার, সঙ্গে থাকবেন, এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দেবেন সকলের মধ্যে। সঙ্গে থাকুন। এক্সট্রা টাইম।